কবরস্থানের পাশ দিয়ে গেলে না গাটা কেমন যেন ছমছম করে ওঠে, তাই না বরুণ জেঠু? তোদের কবরস্থানের পাশ দিয়ে যেতেই গা ছমছম করছে, তাহলে আমার মতন অবস্থায় পড়লে কি করতিস বল? তোমার মতো অবস্থায় পড়লে মানে? তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? সেই ঘটনার কথা তোদের আজ আমি বলবো, কিন্তু এখানে নয়। চল চল তাড়াতাড়ি ক্লাবে যাই, তারপর তোদের সব কথা বলবো। চল। এবার বলো বরুণ জেঠু, তোমার সঙ্গে কি ঘটেছিল গো? আমি তখন রাঙামাটি নামের একটা জায়গার পোস্ট অফিসের পোস্টমাস্টার। রাঙামাটি? বাহ, ভারী সুন্দর নাম তো। নাম যেমন সুন্দর তেমনই সুন্দর গ্রামের পরিবেশ। চারিদিকে লাল মাটি আর ছোট ছোট পাহাড় ঘিরে আছে গোটা রাঙামাটি গ্রামকে। ছুটির দিন বা রবিবার আমি আর নারু মাঝে মাঝেই রাঙামাটির মাথামুড়া পাহাড়ে গিয়ে বসতাম। নারুকে গো বরুণ জেঠু? নারু আমার বাড়িতে কাজ করত, রাঙামাটিরই লোক। তারপর বর্ষাকালের এক বিকেলে আমি আর নারু মাথামুড়া পাহাড়ে গেলাম। বাবু বাড়ি চলেন, আকাশের ভাবগতিক ভালো নয়। আরে আর একটু পরে যাচ্ছি নারু। কিন্তু আজকের দিনটা এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না বাবু। কেন, কি হয়েছে আজকে? আজ হলো ভাদ্র মাসের অমাবস্যা বাবু, তাই এখানে আর বেশিক্ষণ না থাকাই ভালো। আজ ভাদ্র মাসের অমাবস্যা, তো কি হয়েছে? এই দিনে এখানে একটু সন্ধে হলেই কান্নার শব্দ শোনা যায়। এই মাথামুড়া পাহাড়ে কান্নার শব্দ? আচ্ছা, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ না বাবু, মাথা আমার ঠিকই আছে। চলেন বাবু চলেন, আর জেদ করবেন না। না নারু, আমি এখান থেকে আজ যাব না। আমি শুনতে চাই সেই কান্নার আওয়াজ। কি ভেবেছ তুমি এইসব আজগুবি কথা বলবে আর আমি সব বোকার মতো বিশ্বাস করে নেব? শুনতে পাচ্ছেন বাবু? পাচ্ছেন শুনতে? কে কাঁদছে নারু? জানি না বাবু, কিন্তু ভাদ্র মাসের অমাবস্যার দিন এই কান্নার আওয়াজ অনেকেই শুনেছে। অনেকেই শুনেছে, কিন্তু আমি তো আজ শুধু শুনবো না, জানবো এই কান্না আসলে কার। আওয়াজটা ওদিক থেকে আসছে। বাবু ওদিকে যাবেন নে? কেন যাব না? কেন, কি আছে ওদিকে? ভূত? নারু, আমি ওই সব ভূতে টুতে বিশ্বাস করি না। ওদিকে একটা খুব পুরনো ইংরেজ আমলের কবরখানা আছে। তুমি কি বলতে চাইছো? ওই কান্নার আওয়াজ ওই কবরখানা থেকে আসছে? হ্যাঁ বাবু, কবরখানা থেকেই আসছে। তাহলে তো আমাকে ওই কবরখানায় যেতেই হবে। ওই কবরখানায় যাবেন নে বাবু, যাবেন নে? আমি যাবই নারু, আমি যাবই। তারপর ওই কবরখানায় গিয়ে কি দেখলে বরুণ জেঠু? কান্নার আওয়াজটা শুনতে শুনতেই আমি কবরস্থানে ঢুকলাম। আমার পেছন পেছন নারুও ছুটে এলো। হঠাৎ দেখলাম একজন লোক হাতে একটা হ্যারিকেন নিয়ে আমাদের সামনে এলো। তারপর বলল, কেন এসেছেন এখানে? কি চান? আগে বলুন তো আপনি কে, আর এখানেই বা কি করছেন? আমি যেই হই না কেন সেসব জেনে আপনার কোনো কাজ নেই। ভালো চান তো এক্ষুনি এখান থেকে ফিরে যান। হ্যাঁ বাবু, এই কবরখানা থেকে তাড়াতাড়ি চলেন, এখানে আপনার বিপদ হতে পারে। এই কান্নার আওয়াজটা কার সেটা না জেনে আমি এখান থেকে কিছুতেই যাব না নারু, কিছুতেই যাব না। বলুন তো, বলুন বলুন আমাকে, কে এইভাবে করুণ সুরে কাঁদছে? কে কে কাঁদছে? তা কি হবে জেনে বাবু? যে কাঁদছে সে কখনো আর আপনার সামনে আসবে না, বুঝেছেন? কেন আসবে না? কেন? ও যে আর আসতে পারে না, কাউকে বলতে পারে না ওর দুঃখের কথা, শুধু কাঁদে। কিন্তু আমি সব জানি, সব। আপনি সব জানেন? তাহলে বলছেন না কেন? আমাকে বলুন। তাহলে আপনারা আসুন আমার সাথে। এই কবরখানার ভেতরে একটা ভাঙাচোরা ঘর আছে, সেখানে বসেই সব কথা বলবো আপনাদের। ভাঙাচোরা ঘর?
বেশ চলুন। না বাবু, যাবেন না, যাবেন না, ওর সাথে যাবেন না। আপনি বরং বাড়ি চলেন, বাড়ি চলেন বাবু। না, তুমি থামো। সব না জেনে আমি এখান থেকে বাড়ি যাব না। বলুন, ওই কান্নার ব্যাপারে আপনি কি জানেন? আজ থেকে অনেক বছর আগে, ইংরেজ আমলের কথা। ইংরেজ আমল? হ্যাঁ, ইংরেজ আমল। সাহেবদের অত্যাচারে তখন রাঙামাটি গ্রামের ছোট বড় সবাই খুব বিরক্ত। রাঙামাটির সব লোক তখন সাহেবদের হাত থেকে মুক্তি চাইছিল। রাঙামাটি গ্রামে জ্বলে উঠেছিল স্বাধীনতার মশাল। আর এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল মুনিয়া। মুনিয়া? কই, এমন স্বাধীনতা সংগ্রামীর নাম তো আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ছে না। দেশের স্বাধীনতা সংগ্রামের সব ইতিহাস কি আর মানুষ জানে বাবু? কত ঘটনাই আছে যা সময়ের গহ্বরে হারিয়ে গেছে। তাই মুনিয়ার কথাও আজ আর কেউ মনে রাখেনি। কিন্তু জানেন বাবু, সেই সময় ইংরেজরা মুনিয়ার মাথার দাম রেখেছিল 10,000 টাকা, জীবিত বা মৃত। তা মুনিয়া এমন কি করেছিল যে ইংরেজরা তার মাথার দাম এত রেখেছিল? মুনিয়া কি করেছিল? তাহলে শুনুন। একদিন রাতে মুনিয়ার কিছু গ্রামবাসী মিলে আক্রমণ করলো রাঙামাটির থানা। সাহেব, আজ তোমাদের অত্যাচারের শেষ রাত। যে থানায় আমাদের ভাই বোনদেরও জোর করে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করো, আজ সেই থানা আমরা জ্বালিয়ে দেব। আক্রমণ! দেখতে দেখতে থানা পুড়ে ছাই হয়ে গেল। এই ঘটনায় সাহেবরা আরো রেগে গেল। পাগলের মতন খুঁজতে থাকলো মুনিয়াকে। তারপর মুনিয়ার নিজেরই দলের এক লোক টাকার লোভে মুনিয়ার খবর সাহেবদের দেয়। সাহেবরা খবর পেয়েই সেই দিন রাতে এই ঘর থেকেই ধরে নিয়ে যায় মুনিয়াকে। এই ঘর থেকে? মানে? যেখানে আপনারা এখন বসে আছেন, এই ঘরেই ইংরেজদের চোখে ধুলো দিয়ে মুনিয়া লুকিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। 10-12 জন ইংরেজ মুনিয়াকে ধরে নিয়ে গেল ওই কবরখানার একদম ভেতরে। আর তারপর, ইউ সোয়াইন, তুই আমাদের থানা জ্বালিয়েছিস, এবার আমরা তোকে শেষ করব, তোকে শেষ করব মুনিয়া। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশের জন্য শহীদ হলো মুনিয়া। স্বামীর মৃত্যুর খবর পেয়েই এই কবরখানায় পাগলের মতন কাঁদতে কাঁদতে ছুটে এলো রূপা। তারপর রূপা আর এই কবরখানা থেকে ফিরে যায়নি বাবু। মুনিয়া শোকে এই কবরখানাতেই কেঁদে কেঁদে বেড়াতো রূপা। তারপর ভাদ্র মাসের অমাবস্যার এক রাতে রূপা মারা গেল। আর তারপর থেকে ভাদ্র মাসের অমাবস্যার রাতে এই কবরখানা থেকে এই রূপার কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? কে আপনি? আমি? আমি কে তা জানতে চান? এ কি, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না আপনারা? ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে। এ কি, এ তো মুনিয়াকে ডাকছে। হ্যাঁ, আমাকেই ডাকছে, আমাকেই ডাকছে। রূপা, রূপা, আমি আসছি রূপা, আমি আসছি তোমার কাছে। মুনিয়া? এতক্ষণ আমি যার সঙ্গে কথা বলছিলাম সে মুনিয়া ছিল? আর ওটা ছিল রূপার কান্নার শব্দ বাবু। দেখতে দেখতে তখন ভোর হয়ে গেছে পাখির ডাকে। আমি আর নারু কবরখানা থেকে ধীরে ধীরে বাড়ি ফিরলাম। এর কিছুদিন পর আমি অবশ্য রাঙামাটি থেকে ফিরে আসি। কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এখনো নাকি ভাদ্র মাসের অমাবস্যাতে ওই কবরখানায় মুনিয়ার জন্য রূপার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়।
পল্টু, আমি বলছি নিশ্চয়ই শরীর খারাপ করেছে। সন্ধে হতে চললো, এখনো বরুণ জেঠু এলো না। এরকম আগে কখনো হয়েছে? আকাশেও মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় উঠবে। হ্যাঁ, কি হবে বলতো? আজ কি আর গল্প শোনা হবে না? ধুস, তাও আবার হয় নাকি? বরুণ জেঠুর গল্প না শুনলে তো আমাদের রাতে ঘুম আসে না। বরুণ জেঠুও তো সেটা জানে। মাঝে মাঝে বরুণ জেঠুর যে কি হয়। কিরে বলতো, তুই এরকম চুপ করে আছিস কেন? আরে বরুণ জেঠু যদি না আসে? আসবে না, বরুণ জেঠু আসতে পারবে না। মানে বরুণ জেঠু আসবে না কেন? কি হয়েছে বরুণ জেঠুর? বরুণ জেঠুর কি হয়েছে তুই জানিস? তাহলে এতক্ষণ চুপ করে বসে আছিস কেন? বল বল, কি হয়েছে? কাঁঠাল। কাঁঠাল? কাঁঠাল? আরে কাল বরুণ জেঠুর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম জেঠু গপ গপ করে কাঁঠাল খাচ্ছে। তোরা তো জানিস জেঠু কিরকম কাঁঠাল ভালোবাসে। কাঁঠালের জন্য জেঠু সব দিতে পারে। আমার মনে হয় ওভাবে গোগ্রাসে কাঁঠাল খেয়েই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাহলে চল, এক্ষুনি জেঠুর বাড়ি যেতে হবে, আর দেরি করা যাবে না। ওই দেখ ঝড় উঠেছে। চল 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 চল। বরুণ জেঠু, ও বরুণ জেঠু! বরুণ জেঠু, ও বরুণ জেঠু, তুমি কোথায়? ও বরুণ জেঠু, তুমি কোথায় গো? বরুণ জেঠু, আমরা এসেছি। তুমি কোথায় আছো? বরুণ জেঠু, ও জেঠু, ও বরুণ জেঠু! ও বরুণ জেঠু, এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। ও বরুণ জেঠু। ও বরুণ জেঠু, কি হলো? চলো। যা, দিলি তো সব 12টা বাজিয়ে। 12টা বাজিয়ে দিলাম আমরা? তোমার কি হয়েছে বলো তো, এমন উল্টোপাল্টা কথা বলছো? ক্লাবে গেলে না, এই ঝড়ের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছো? এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কোনো উত্তর দিচ্ছ না। কি হয়েছে তোমার? চুপ চুপ, অত চিৎকার করিস নে। দাঁড়া, 12টা যখন একবার বেজেছে তাহলে তো আর কিচ্ছু করার নেই। তোদের চিৎকারে ওরা সবাই চলে গেল। ইস, কারা চলে গেল? কারা চলে গেল? চলে গেল? ওরা কারা? ওরা কারা? ওরাই তো তারা যাদের জন্য তোরা রোজ ওই ক্লাবে ছুটে আসিস। যাকে এখন ভেতরে চল দেখি, তাড়াতাড়ি জানলা দরজাগুলো সব বন্ধ কর, ঝড়ের দাপট বাড়ছে। এবার বলো তো, তুমি গেলে না কেন? আচ্ছা বরুণ জেঠু, ঝড়ের মধ্যে তুমি ওভাবে দাঁড়িয়েছিলে কেন গো? দাঁড়িয়েছিলাম না রে বাবা, দাঁড়িয়েছিলাম না, দর করছিলাম। একেবারে মাছের বাজারের মতন প্রবল দৌড়াদৌড়ি। ঠিক সেই সময় তোরা এসে সব 12টা বাজিয়ে দিলে। ওরা ঝুপ করে হাওয়া হয়ে গেল। কিরে, ওরকম ভোঁদড়ের মতো এ ওর মুখের দিকে তাকাচ্ছিস কেন? শোন শোন, কি হয়েছিল মন দিয়ে শোন। অন্য দিনের মতো আজও আমি ক্লাবে যাব বলে বেরোচ্ছি। দেখলাম খুব মেঘ করেছে, ঝড় উঠতে পারে। ভাবলাম ছাতাটা সঙ্গে নি, আর তোদের জন্য একটু কাঁঠাল নিয়ে যাই। বড় মিষ্টি কাঁঠাল রে। ও ও ও ও ওই গাছটার যেখান থেকে তোরা আমাকে নিয়ে এলি। যাই হোক, আমি আবার ঘরে ঢুকে একটা বড় টিফিন কৌটোয় বেশ কিছু কাঁঠালের কোয়া নিচ্ছি, হঠাৎ একটা কান্নার শব্দ। আমি তো একেবারে চমকে উঠলাম। এখানে কান্নার শব্দ কোত্থেকে আসছে? চারদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি চেঁচিয়ে উঠে বললাম, কে কে?
কে কাঁদে? এই এই কে কে তুমি? এখানে এলে কোত্থেকে? আর কাঁদছই বা কেন? এই দেখো, এই 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 শোনো শোনো শোনো, এত জোরে কেঁদো না বাপু, আমি কান্না ফান্না সহ্য করতে পারি না। আগে বলো তো কে তুমি, কি চাই তোমার? আপনাকে বিরক্ত করার জন্য কিছু মনে করবেন না স্যার। আমরা জানি আপনি আমাদের খুব পছন্দ করেন, বাচ্চাদের কাছে আমাদের গল্প বলেন। সেদিক থেকে দেখতে গেলে আপনি তো আমাদের ভালোই চান। আমরা আপনাকে বন্ধু বলে মানি, কিন্তু আজ এক প্রকার বাধ্য হয়ে আমরা মানে মানে আমি আর আমার পেতনি আপনার কাছে এসেছি। আপনি আমার পেতনিকে বাঁচান স্যার, ওর যদি কিছু হয়ে যায়। আরে দাঁড়াও দাঁড়াও, ওভাবে কান্নাকাটি করো না। আমার কি ক্ষমতা আছে যে আমি তোমার পেতনিকে বাঁচাবো? আমার পেতনিকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন স্যার। আসলে আমরা দুজনে বেশ সুখে শান্তিতে আপনার ওই কাঁঠাল গাছটায় থাকতাম। গাছটার অনেক ডালপালা, তাই আমরা হাত পা ছড়িয়ে বেশ আরাম করে থাকতাম। কিন্তু কয়েকদিন হলো আপনার ওই গাছে এক মামদ ভূত এসে বাসা বেঁধেছে। ও আমাদের তাড়িয়ে দিয়েছে স্যার। সত্যিতে আমরা ওর কাছে পেরে উঠবো না স্যার। বাধ্য হয়ে আমরা আপনার ওই নেড়া আমরা গাছে খুব কষ্টে সৃষ্টে বাস করছি। তোমরা ওকে বলনি যে ওখানে তোমরা থাকো, ওটা তোমাদের বাড়ি? বলেছি স্যার, কিন্তু ওই বদমাইশ মামদভূত কিছুতেই মানছে না। শেষেও আমাদের বলেছে যে এটা যার গাছ, সে যদি বলে তাহলে ও চলে যেতে পারে। তারপর 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 কি হলো বরুণ জেঠু? তুমি সত্যি সত্যি মামদোর কাছে গেলে? হ্যাঁ গেলাম। ওই যখন তোরা কাঁঠাল গাছতলায় এলি তখনই আমি ওর সঙ্গে কথা বলছিলাম। আরে বাবা, সে কি সহজে ছেড়ে দেওয়ার পাত্র? একেবারেই রাজি হয় না। শেষে অনেক কষ্টে রাজি করালাম, কিন্তু আবার কিন্তু কেন বরুণ জেঠু? ছেড়ে দেওয়ার আগে ওর দাবি হলো ওকে 4খানা বড় বড় নাকি কাঁঠাল দিতে হবে। তোরা তো জানিস আমি কি রকম কাঁঠাল ভালোবাসি। 4টে ভালো কাঁঠালের জন্য আমি আমার পুরো মাসের পেনশনটাই দিয়ে দিতে পারি। তাই দরাদরি শুরু হলো। দেখুন, 4টের কমে গাছ আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, সে কি কথা? দেখো মামদ, আমি মরে গেলেও তোমাকে ওই 4টে কাঁঠাল দিতে পারবো না। খুব বেশি হলে ওই 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 2খানা মতো দিতে পারি, তাও একটা ছোট আর একটা বড়। আচ্ছা, আপনার কথা থাক, আমার কথা থাক। আপনি আমায় বরং 3টে দিন। হ্যাঁ, সে কি? এখানে আমার কথা কোথায় রইল? তাছাড়া 3টে কাঁঠাল তোমার কি হবে বলো? হ্যাঁ, কাঁঠাল বেশি খেতে নেই মামদ, পেটের প্রবলেম হয়। ব্যাস, এই সময় তোরা পৌঁছে গিয়ে একেবারে সব 12টা বাজিয়ে দিলি। ওরাও চলে গেল। ভূত আর পেতনি তার জায়গা ফিরে পেল কিনা জানি না। আরে পেতনিটা বড় কাঁদছিল, বড় কাঁদছিল। মামদ দুটো কাঁঠাল নিয়ে কাঁঠাল গাছ ছেড়ে চলে গেছে স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। কোনো রকম দরকার হলে জানাবেন। যাই বলো বরুণ জেঠু, আজ কিন্তু রিক্সা করে ঘোরাটা আমাদের ভালোই হলো। হ্যাঁ, ভালোই হয়েছে।
শুধু ওই ঘটনাটা না ঘটলেই আরো ভালো হতো। তা কি করবে বলো, ভদ্রলোক যদি রিক্সার ভেপুর আওয়াজ শুনতে না পেয়ে একেবারে পথের মাঝখানে চলে আসে তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই, তাই না? ভদ্রলোক কিন্তু মাথায় ভালোই চোট পেয়েছেন রে, অনেকটা কেটেও গেছে। জানিস আকাশ, আমারও একবার রিক্সায় একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। কি ঘটনা বরুণ জেঠু? সে ক্লাবে গিয়ে আজ তোদের সেই ঘটনার কথাই বলবো। এই তো আমাদের মিতালি সংঘ চলে এসেছে। থামুন দাদা, এখানেই থামুন। এবার তোমার রিক্সায় সেই ঘটনার কথাটা একবার বলো বরুণ জেঠু। রিক্সায় ঘটনা? কি ঘটনা বরুণ জেঠু? আমি তখন দুদিনের জন্য পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে আমার কাকু দুর্গাচরণ বাবুর গোপালগঞ্জের বাড়িতে যাব বলে ঠিক করেছি। তা রাতে যখন গোপালগঞ্জে গিয়ে ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। 12টা? হ্যাঁ রে, অতক্ষণ লাগতো না যদি না ট্রেনটাকে সিগন্যাল সমস্যার জন্য মাঝপথে অতক্ষণ দাঁড়াতে না হতো। তারপর গোপালগঞ্জে গিয়ে কি হলো বলো না। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। দুর্গাচরণ কাকুর বাড়ি, তাও স্টেশন থেকে নয় করে 20-25 মিনিটের হাঁটা পথ। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবার পর ঠিক করলাম হেঁটে হেঁটেই চলে যাব। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান, সাথে বেগুন, উচ্ছে ভাজা। আসুন আসুন। ও দাদা, ও দাদা, আসুন আসুন, আমাদের অন্নপূর্ণা হোটেলের গরম ডাল ভাত খেয়ে যান। একবার খেলে আপনার পেট আর মন দুই ভরে যাবে একেবারে। আসুন আসুন। উফ, বাঁচালেন মশাই, খুব বাঁচালেন। খুব খিদে লেগেছে আমার। অত রাতে যে একটা হোটেল খোলা পাবো তা আমি ভাবতেও পারিনি। তা খেতে খেতেই ওই লোকটার সঙ্গে বেশ কিছু কথা হলো। লোকটার কথাগুলো শুনে অবশ্য তখন মনে হয়নি যে তারপর ওই লোকটাই আমাকে অমন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলবে। কি বলছো কি বরুণ জেঠু? ওই হোটেলের লোকটার জন্যই তুমি বিপদে পড়েছিলে? কিন্তু কিভাবে বরুণ জেঠু? তা কথায় কথায় আমি লোকটাকে বললাম, দেখেছেন, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আপনার নামটাই জানা হলো না। আপনার নাম কি? আগে আমার নাম তারক। আচ্ছা তারক বাবু, হোটেলটা বুঝি নতুন খুলেছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমি তো বছর 5 আগেও এখানে এসেছি, কিন্তু এই হোটেল তো দেখিনি। সে আর কি করা যাবে বলুন, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, আমার এই অন্নপূর্ণা হোটেল এই গোপালগঞ্জের সব থেকে পুরনো হোটেল। কি বলছেন কি? সব থেকে পুরনো হোটেল, অথচ আমার চোখে পড়েনি। না, পড়েনি। এ কি, হঠাৎ আপনার গলাটা এমন অদ্ভুত শোনালো কেন? ও আপনার মনের ভুল। তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাকু দুর্গাচরণ বাবুর বাড়িতে। দুর্গাচরণ বাবু মানে ওই কবিরাজ দুর্গাচরণ বাবু? আপনি চেনেন আমার কাকুকে? আমি সবাইকেই চিনি। তাহলে বলুন তো আমি কে? আপনি পোস্টমাস্টার বরুণ বাবু, তাই তো? হ্যাঁ, আপনি আমারও নাম জানেন? বললাম তো জানি। এবার চলুন আমার সাথে। আপনার সাথে যাব মানে? আমার বাড়ি দুর্গাচরণ বাবুর বাড়ির ওই দিকেই। যাক, ভালোই হলো। এত রাতে আমাকে আর একা একা এতটা পথ হেঁটে যেতে হবে না। আমি থাকতে এত রাতে কাউকে হেঁটে যেতে হয় না বরুণ বাবু। তা হেঁটে যাব না তো কিসে যাব? সেটা আপনি এখনই দেখতে পাবেন বরুণ বাবু। অত রাতে তোমরা কিসে করে গেলে বরুণ জেঠু? রিক্সা করে। আর সেই রিক্সাতেই তোমার সেই ঘটনাটা ঘটে, তাই তো? তুই একদম ঠিক ধরেছিস পল্টু, একেবারে ঠিক ধরেছিস। হঠাৎই ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথা থেকে যে ওই রিক্সা এলো আমি তখনও বুঝতে পারিনি, আর সেই কথা ভাবলে এখনো বুঝতে পারি না। লালু, আজ আমার সাথে তোর রিক্সাতে পোস্টমাস্টার বরুণ বাবু যাবেন। খুব ভালো, খুব ভালো। উঠে পড়ুন আমার রিক্সায় বরুণ বাবু।
আজ অনেকদিন পর খুব মজা হবে। মজা হবে মানে কি বলতে চাইছো তুমি? ও কিছু না বরুণ বাবু, আসলে লালু কখন কি বলতে হয় ওসব বোঝে না, ও সব কিছুতেই মজা, তাই না লালু? হ্যাঁ হ্যাঁ, বুঝি না, আমি কিছুই তো বুঝি না। উঠে পড়ুন, উঠে পড়ুন। তা ভাড়া কত লাগবে সেটা তো বলো। ভাড়া? কিসের ভাড়া? আপনি তো আমাদের রাতের অতিথি, আর অতিথির কাছ থেকে কেউ ভাড়া নেয় নাকি? কি যে বলেন বাবু। কথায় কথায় আর সময় নষ্ট করবেন না, চলুন এবার যাওয়া যাক। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে লালু আমাদের নিয়ে রিক্সা চালিয়ে এগিয়ে চলল। দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেছে। আমি ভাবলাম যে পথ হেঁটে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট, সেখানে রিক্সা করে যেতে এতক্ষণ লাগছে কেন? শেষে আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, এ কি তারক বাবু, রিক্সা করে আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? কেন, আপনার কাকু দুর্গাচরণ বাবুর কাছে। কিন্তু কাকুর বাড়ি যেতে তো রিক্সা এতক্ষণ লাগবার কথা নয়। কোথায়? এখনো তো বেশিক্ষণ হয়নি বরুণ বাবু, চিন্তা করবেন না, ঠিক সময়ই আপনার কাকুর সাথে আপনার দেখা হবে। না না, আমার ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। আপনি বরং লালুকে রিক্সা থামাতে বলুন, আমি হেঁটে হেঁটেই যাব। সে কথা বললে কি আর হয় বরুণ বাবু, এতদিন পর আমরা একজন অতিথিকে পেয়েছি, তাকে তো এমনি এমনি এইভাবে ফাঁকা রাস্তায় ছেড়ে দিতে পারি না, তাই না? কিরে লালু, কিছু ভুল বললাম ভাই? না 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 না, হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না? লালু, তুমিও? না না, তোমাকে এক্ষুনি রিক্সা থেকে নেমে পালাতেই হবে, পালাতেই হবে। আমাদের হাত থেকে তুই পালাতে পারবি না, কিছুতেই পারবি না। এই লালু, আরো আরো জোরে রিক্সা চালা, দেখিস ওই লোকটা যাতে পালাতে না পারে। আমাদের অনেক দিন পর একটা শিকার পাওয়া গেছে, এবার ওটাকেও মেরে আমাদের মতন ভূত করব। চিন্তা করিস না তারক, শিকার আমি পালাতে দেব না। যেই জঙ্গলে ঢোকে সেই ভূত হয়ে যায়। না না না, আমি ভূত হব না, হব না, কিছুতেই না, কিছুতেই না। তারপর কি হলো বরুণ জেঠু? যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে, গাছে গাছে পাখিরা ডাকছে। একজন লোক আমার কালো ট্রাঙ্কটা নিয়ে এসে বলল, এটা আপনার ট্রাঙ্ক বাবু? আর ভয় নেই বাবু, আপনার বিপদ কেটে গেছে। মশাই, দাঁড়ান, দাঁড়ান। তারপর তুমি আর তোমার কাকু দুর্গাচরণ বাবুর কাছে যাওনি? গেছিলাম রে আকাশ, কিন্তু গিয়ে দেখি কাকুর গলায় বিশাল মালা ঝুলছে। বাড়ির চাকর রামুদা এসে বলল, দুর্গাচরণ বাবু মানে আমার কাকা প্রায় 1 মাস হলো মারা গেছেন। তারপর আমি ফিরে এলাম, কিন্তু সেই দিনের সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি, আর কখনো ভুলতে পারবো না।